এবারও নির্ধারিত দামে হচ্ছে না কোরবানির পশুর চামড়া বেচে কেনা। চট্টগ্রামে বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন অনেকে। যদি সিন্ডিকেট ভাঙে যায় তাহলে টাকার তাহলে আপনি হলো লাভের আশা করছি। প্রতি বছরই আশায় কিনি, কিন্তু প্রতি বছরই চামড়ার ব্যবসা লোকসান আছে। ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিয়েছেন অনেকে। অপসারণ না করায় সড়কের পাশে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে চরম ভোগান্তি। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড়, ছোটদের হাত ধরে ঘুরছেন অভিভাবকরা। জমজমাট কক্সবাজার সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্পট। খুবই ভালো লাগতেছে, বাচ্চা এনজয় করছে, মানে আমাদের থেকে বেশি এনজয় করছে বাচ্চা, এটাতেই অনেক হ্যাপি আর কি। আমাদের শহুরে জীবন থেকে এসে কিছুটা প্রাকৃতিক পরিবেশে আসছি, খুব ভালো লাগতেছে। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। বেশিরভাগের দাবি না রাখায় নিরপেক্ষ ভোট নিয়ে সংশয়, বিদেশি হস্তক্ষেপ চায় না জামায়াত। টিউলিপ সিদ্দিকের ইউটার্ন, বিভেদ ভুলে মীমাংসার জন্য সাক্ষাৎ চান ডক্টর ইউনূসের। কোনো চিঠি আসেনি জানালেন প্রেস সচিব। এবং বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। দেশে সংক্রমণ বাড়ায়, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ, মাস্ক ব্যবহারের তাগিদ। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। এবারও মিলছে না কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করলেও বেচা কেনা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। কোথাও কোথাও আরও কমে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে চামড়ার দামে তারতম্য আর লোকসানের মুখে ব্যবসায়ীরা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। এবছর কোরবানি ঈদে ঢাকায় গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৬০ থেকে ৬৫ এবং ছাগলের চামড়ার দাম ২২ থেকে ২৭ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১,৩৫০ টাকা নির্ধারণ করা হলেও রাজধানীতে বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকায়। আড়তদাররা বলছেন, প্রক্রিয়াজাত করতে খরচ বেশি হওয়ায় সরকার নির্ধারিত দামে কিনতে পারছেন না তারা। একটা লবণের মধ্যে লাগছে মনে করেন ১০ টাকা, কলি বা ৫ টাকা। এখানে এই এক একটা চামড়ার মধ্যে কুলি দিয়ে আনাইছি, ওটা লাগছে ৩ টাকা। আবার মনে করেন নিজেদেরকে খাওয়া দাওয়া করে, এখানে মনে করেন ২০-২৫ টাকার মতো ২০ টাকার মতো খরচ হয়। সরকার যে দামে আমাদেরকে বেচবার বলছে যে ১৩৫০ টাকা কোম্পানির মালিক, এরা ইম্পর্টেবল। আপনি ১০০০ টাকা চামড়া নিলে ৪০০ টাকা খরচ, ১৪০০ তো আমার কাছেই পেরে গেছে। কস্টিং খরচটাও বেশি, লবণের খরচ বেশি, মনে করেন জিলানি খরচ বেশি, প্রচুর খরচ। এদিকে মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে কোরবানির পশুর চামড়ার দামে তারতম্য বলে দাবি করেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। ২০১৫-র পর থেকে কমার্স মিনিস্ট্রি, বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন এরা সমন্বয় করে আবার রেট দিয়ে দেয়। রেট দেওয়ার পর বেসিক্যালি কিন্তু ব্যবসা আমরা করে থাকি, হোল দ্য ইয়ারে চামড়ার ব্যবসা আমরা ট্যানারি মালিকরা করে থাকি। তো এর ভিতরে যদি সমন্বয় না থাকে, রেটের এই প্রবলেম তো হবেই। তারা তো আর চামড়ার ব্যাপারে তাদের তো এক্সপার্টাইজ ডেভেলপ করেনি। তিনি আরও বলেন, এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯৫,০০০ থাকলেও ৭০ থেকে ৭৫,০০০ চামড়া সংগ্রহ করার প্রত্যাশা তাদের। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর কোরবানির ঈদে ৮০ থেকে ৮৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ট্যানারি মালিকরা। তবে মৌসুমি ব্যবসায়ীরা না বুঝে অতিরিক্ত দামে চামড়া কিনছেন বলে দাবি আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের। বলছেন, চামড়া প্রক্রিয়াজাতকরণে লবণ এবং শ্রমিকের মজুরি বাবদ অতিরিক্ত ৩৫০ থেকে ৪০০ টাকা গুনতে হচ্ছে তাদের। তাই আলোচনার মাধ্যমে চামড়ার দাম নির্ধারণে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ীদের। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। এদিকে বিক্রি করতে না পেরে চট্টগ্রামের ডাস্টবিনে রাস্তার পাশে ফেলে দেয়া হচ্ছে কাঁচা চামড়া। মৌসুমী ব্যবসায়ীরা জানান, বড় চামড়া ৫০০ টাকায় কেনা পড়েছে, কিন্তু আড়তদাররা দিচ্ছেন সর্বোচ্চ ১০০ টাকা করে। আর আড়তদারদের অভিযোগ, ন্যায্য দামে চামড়া কিনছেন না ট্যানারি মালিকরা। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। চট্টগ্রামে বিক্রি করতে না পেরে ডাস্টবিনে রাস্তার পাশে ফেলে দেয়া হচ্ছে কাঁচা চামড়া। এবছর সরকার চামড়ার দাম বাড়ালেও বিগত বছরগুলোর মতোই অনেক কম দামেই চামড়া কিনছেন আড়তদাররা। ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা। নগরীর আতুরার ডিপো এলাকায় রাস্তার উপর এখনো পড়ে আছে শত শত কাঁচা চামড়া। মৌসুমী ব্যবসায়ীরা জানান, এলাকা ভেদে বড় চামড়া ৫০০ টাকায় কেনা পড়েছে, কিন্তু আড়তদাররা সেসব চামড়া প্রতি সর্বোচ্চ ১০০ টাকা দিচ্ছেন। এটা বলার কোনো ভাষা নেই যে বর্তমান পরিস্থিতি, যে অবস্থা, চামড়ার যে পরিস্থিতি,
এটা এক আল্লাহ জানে কি অপরিস্থিতি হয় লাস্টে। যে পরিস্থিতি কতগুলো চামড়া নষ্ট হলো, কতগুলো গরিবের হক নষ্ট হয়ে গেছে। যেভাবে চিন্তা করে মানে চামড়া গরিবের হক পুরোটা নষ্ট করে দিচ্ছে, এখন তো কিছু করার নাই। আড়তদাররা বলছেন সংরক্ষণের বাড়তি খরচ আর ট্যানারি মালিকদের থেকে ন্যায্য দাম না পাওয়ায় কম দামে চামড়া কিনতে বাধ্য হচ্ছেন তারা। কিন্তু ট্যানারি মালিক গত বছর ৫৫-৫৭ বলছিল, আজকে আমাদের থেকে চামড়া নিচ্ছে ৩০ টাকা, ৩২ টাকা, ৩৫ টাকা ফুট। যদি একটু মনিটরিং করে আমাদের চামড়াগুলো সুস্থভাবে বেচার জন্য যে দামটা নির্ধারণ করতে, সেই দামটা বিক্রি করে আমাদের লাভ হবে, না হলে আমরা লোকসান হয়ে যাব। এদিকে সকাল থেকে চামড়া সংরক্ষণের প্রক্রিয়া পরিদর্শন ও মনিটরিং করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। চামড়া যেন নষ্ট না হয় সে বিষয়ে তারা পদক্ষেপ নিচ্ছেন বলে জানান। আমরা বেসিক্যালি মহানগর জাস্ট মনিটরিং কমিটির মধ্যে রয়েছি। তো এখানে নির্দেশনা সেটাই ছিল যেটা আমরা জেনেছি, এরকম যে জেলা উপজেলা পর্যায়ের চামড়াগুলো বিভাগীয় পর্যায়ে আসবে না, এখানে শুধু মহানগর এলাকায় মহানগরের চামড়াগুলো এখানে আসবে। লবণ মিশন না কারণে সেই চামড়ার কোয়ালিটি আসলে অনেক নিচে অনেক পড়ে গিয়েছে অনেক, তো যার ধরুন ওনারা নিতে চাচ্ছেন না যে এই চামড়া নিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হবেন। মনিটরিং এর পরও কেন চামড়ার বাজারে ধস, প্রশ্ন সংশ্লিষ্টদের। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এবার ডেটল হ্যান্ড ওয়াশের সৌজন্যে কোরবানির পরিচ্ছন্নতার খবর জানাবো। ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনেও রাজধানীতে বিপুল সংখ্যক পশু কোরবানি হয়েছে। বাসাবাড়ি ও আশেপাশে দেয়া কোরবানির পশুর রক্ত ও বর্জ্যে একাকার সড়ক, কোথাও কোথাও জমেছে ময়লার স্তূপ। স্থানীয়রা বলছেন যে ঈদের দিন কষায় না পাওয়ার কারণে দ্বিতীয় দিন বেছে নিয়েছেন তারা। ব্যক্তিগত উদ্যোগে কোরবানির বর্জ্য অপসারণ করেছেন বলে তাদের দাবি। আলিমুজ্জামান সাফনের রিপোর্টে বিস্তারিত। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি দিতে দেখা গেছে। লালবাগ, চকবাজার, রহমতগঞ্জ সহ পুরান ঢাকার পাশাপাশি অন্যান্য এলাকাতেও দেওয়া হয় পশু কোরবানি। এলাকাবাসীর দাবি, ঈদের দিন কসাই সংকটের কারণে দ্বিতীয় দিনকে বেছে নেন তারা। কসাই সংকটের কারণেই বেসিক্যালি আছে কোরবানিটা দেওয়া। কালকে যদি অ্যাভেলেবেল কসাই পাওয়া যেত তাহলে কালকেই দেওয়া হতো ইনশাআল্লাহ কোরবানিটা। এদিকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণের কথা বলা হলেও অনেক এলাকায় সড়কের পাশে দেখা গেছে ময়লার স্তূপ। এতে দূষিত হচ্ছে বায়ু, দুর্গন্ধ ছড়াচ্ছে আশপাশে। স্থানীয়দের দাবি, নিজেদের কোরবানির পশুর বর্জ্য নিজেরাই পরিষ্কার করছেন তারা। ময়লার সাথে সাথে ব্যাগে অথবা বস্তা ভরার চেষ্টা করা হচ্ছে সব জায়গায়, আর যারা বাইরে ফেলতেছে তারা আউট মানুষ কোনো লোক ফেলতেছে। ময়লা আমাদের সবার বাসা বাড়িতে, সবার যারা কোরবানি দেয় সবার হাতে হাতে বস্তা দেওয়া হয়েছে, বলা হয়েছে বস্তার ভিতরে ময়লা আবর্জনা ফালায় তারপরে দিবেন। যদিও সিটি কর্পোরেশন বলছে 2 সিটি মিলিয়ে বর্জ্য অপসারণে কাজ করছে 20,000 পরিচ্ছন্নতা কর্মী। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রে ভিড় করছে নগরবাসী। রোববার মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ছিল শিশু কিশোর সহ সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। ঈদ আরও আনন্দময় করতে বের হয়েছেন তারা, তবে ছোটদের আনন্দ যেন সবার চেয়ে বেশি। আরও জানাচ্ছেন ফাহিম ইউসুফ। ঈদের ছুটিতে রাজধানীবাসীর চিত্ত বিনোদনের অন্যতম জায়গা চিড়িয়াখানা। রোববার সকাল থেকেই রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় দেখা যায় দর্শনার্থীদের ভিড়। পরিবার নিয়ে ঘুরতে আসেন সব শ্রেণী পেশার মানুষ। এবার চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ জেব্রা ও বাঘের নবজাতক শাবক। এ সময় চিড়িয়াখানার প্রাণীদের দেখে শিশুরা তাদের উচ্ছ্বাস জানায়। সিংহ দেখেছি, বাঘ দেখেছি, বানর দেখেছি, বক দেখেছি। এখানে সবার সাথে ঘুরতে এসেছি, সবাই এসেছে আর সবাই তো এখানে আনন্দ করে মজা করে, দেখতে তো ভালো লাগে সবার। বাঘ, সিংহ, ভাল্লুক আনন্দ করছি। অভিভাবকরা জানান, ঢাকার মধ্যে মনোরম পরিবেশ ও পরিবার সহ ঘোরার স্থান হওয়ায় চিড়িয়াখানায় আসেন তারা। বন্ধের সময় তো অনেক ভালো লাগতেছে, ঘুরতেছি, দেখতেছি, অনেক কিছু দেখলাম। ঢাকার ভিতরে ঘোরার মতো একটা মনোরম পরিবেশ এই জায়গাটাই। ও বিভিন্ন পশু পাখি দেখবে, মূলত ওদের জন্যই আসে। এই আনন্দটুকু এনজয় করার জন্যই আসলে চিড়িয়াখানাতেই আসে। প্রতিটা প্রাণী আমি সামনে থেকে দেখাবো, ও আরো ভালো করে চিনবে, জানবে। এখানে বহু প্রাণী আছে, বহু প্রাণীর সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ আছে। এছাড়া চিড়িয়াখানার সার্বিক নিরাপত্তায় নিয়োজিত আছেন আনসার ও টুরিস্ট পুলিশ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। চিরচেনা ঢাকা মানেই কোলাহল, যানজট আর ব্যস্ততা।
কিন্তু ঈদ এলে বদলে যায় দৃশ্যপট। এক অলৌকিক নীরবতা নেমে আসে ব্যস্ত শহরে। ঈদের ছুটিতে ফাঁকা শহর নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন। এ এক অন্যরকম ঢাকা, নেই চিরচেনা যানজট, হর্নের বিকট শব্দ। কে বলবে এ শহরের প্রতিদিন মানুষের ঘুম ভাঙে হর্নের শব্দে, গভীর রাত পর্যন্ত আটকে থাকতে হয় যানজটে। ঈদের ছুটিতে অন্যরকম রূপ নিয়েছে রাজধানী ঢাকা, চেনা শহরে অচেনা এক নীরবতা। ছুটির শুরু থেকেই ঢাকা ছেড়েছে লাখো মানুষ। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ার হিড়িক পড়ে এক সপ্তাহ আগেই। এতে জনসংখ্যার ভারে নুয়ে পড়া ঢাকা এখন হালকা, শ্বাস নেয়ার মতো ফাঁকা। সিগন্যালে আটকে থাকতে হচ্ছে না ঘন্টার পর ঘন্টা। ঢাকা শহরটা পুরোই ফাঁকা বলতে গেলে, তবে কিছু কিছু জায়গায় কিছু কিছু যাত্রী পাওয়া যায়। আজকে তেমন যানজট নাই, এরকম ঢাকা শহর খুব ভালো লাগে ঘুরতে। যে কোনো জায়গায় আধা ঘন্টার মধ্যে যাওয়া যায়, যেখানে 2-2.5 ঘন্টা লাগে। ছুটির সময়টা উপভোগ করছেন ঢাকায় থেকে যাওয়া মানুষ, ব্যস্ততা ছেড়ে ফেলছেন স্বস্তির নিঃশ্বাস। এমনি তো হচ্ছে যে ঢাকার ভিতরে আমরা এরকম ফাঁকা রোড পাই না। এই ঈদের পরেই হচ্ছে যে 3-4 দিন খুব সুন্দর ফাঁকা থাকে, তখন হচ্ছে একটু ঘুরতে বের হই, বা ছোট বাচ্চা থাকলে তাদের নিয়ে একটু পার্কে যাই। এই ফাঁকা শহর আসলে কম মানুষ দেখতে পায়, আমরাই মনে করেন এই ভাগ্যবান তাদের মধ্যে। তা ফাঁকা ছিল, এই জন্য আসতেও ভালো লাগছিল, রাস্তা ফাঁকা দেখে আনন্দ করতে পারছি, যেখানে ইচ্ছা যেতে পারতেছি। ঢাকা তো একটা 2 কোটি লোকের বসবাস, এখানে চাইলেই এত কম সংখ্যক লোক বসবাস করা প্রায় অসম্ভব। তো যাক, ভালো লাগতেছে। এমন হবে না, তবে স্বপ্নেই হবে আর কি, বাস্তবে না। ঢাকার এমন চেহারায় অভ্যস্ততা না থাকলেও শহরটি এখন আরামদায়ক। উৎসব বা ছুটির সময় ব্যস্ত নগরী ঢাকা হয়ে যায় ফাঁকা, রাস্তাঘাটে থাকে না চিরচেনা যানজট। এই ফাঁকা ঢাকাই আবার আমাদের মনে করিয়ে দেয় কতটা প্রাণচঞ্চল এই শহর মানুষের উপস্থিতিতে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে ভিড় বেড়েছে রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে। তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। নীল জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। টানা ছুটিতে দর্শনার্থীর পদচারণা বেড়েছে বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলোতেও। সহকর্মীদের তথ্য ও ছবিতে শামীম হোসেনের রিপোর্ট। ঈদের ছুটিতে ভিড় বেড়েছে রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের দ্বিতীয় দিনই সিম্বল অফ রাঙামাটি ঝুলন্ত সেতু পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। পর্যটন নৌঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে কাপ্তাই হ্রদে নৌবিহারও করছেন পর্যটকরা। ভিড় দেখা গেছে পলয়েল পার্কেও। আগামীকাল থেকে আমাদের রাঙামাটির পর্যটন মন্ত্রণালয়ের 80% বুকিং রয়েছে, সেটা 13 তারিখ পর্যন্ত চলবে। তবে এই মাসে আরো যেহেতু বন্দর লম্বা বন্দর ছুটি, টুরিস্টদের আগমন আরো বেড়ে যাবে। ঝুলন্ত ব্রিজ দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, এখন আরো ভালো লাগছে দেখে। তবে এখানে প্রাকৃতিক সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ, তারপরে পানি, সবকিছু মিলে আমি খুব আত্মহারা হয়ে যাই। সেখানে আমি আসার সময় যে পথটা ছিল, একপাশে লেক ছিল আর এক পাশে পাহাড় ছিল, সেটা আমার খুব ভালো লেগেছে, এসে ভালো লাগছে। ঈদের দ্বিতীয় দিন সূর্যের প্রখরতা বাড়লেও যেন তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকতে। ঈদের ছুটিকে কেন্দ্র করে তীব্র গরমকে উপেক্ষা করে সাগরের নীল জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। আমাদের থেকে বেশি এনজয় করছে বাচ্চা, এটাতেই অনেক হ্যাপি আর কি। কক্সবাজার আসছি আজকে দ্বিতীয় দিন, ভালোই কাটছে। যে সমুদ্রে গেছি, ছবি তুলছি, ভিডিও তুলছি, অনেক ভালো করছি। পর্যটক হয়রানি রোধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ ও র্যাবের আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা। আর সামনের কয়েকদিনে পর্যটক আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন আছে। আমাদের টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, আমাদের র্যাব এবং আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলে মিলে আমরা সভা করেছি, তাতে আমরা প্রস্তুতি আছে। টানা ছুটিতে দর্শনার্থীদের পদচারণা বেড়েছে বান্দরবানের বিনোদন কেন্দ্রগুলোতেও। নীলাচল, শৈলপ্রপাত, মেঘলা ছাড়াও নাক্ষংছড়ির উপবন, শৈলচূড়া, আলীকদমের আলীরগুড়া পর্যটন কেন্দ্রে ভিড় না থাকলেও স্থানীয়রা মেতেছে ঈদানন্দে। পার্কে ঘুরতে গেছে, লেকে ঘুরতে গেছে বন্ধুদেরকে নিয়ে, এই বাড়িতে অনেক মজা হয়েছে। কেএনএফ ইস্যুতে অস্থিরতা পার করে পাহাড়ে শান্তি ফেরাই আশার আলো দেখছেন এখানকার পর্যটন সংশ্লিষ্টরা। এছাড়াও দেশের অন্য বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় ছিল চোখে পড়ার মতো। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ঈদের দ্বিতীয় দিন নীলফামারীর স্থানীয় রংধনু পার্কের সুইমিং পুলে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা যায় মোহাম্মদ আবদুল্লাহ নামের এক কিশোর তার 6 বন্ধুর সাথে ঘুরতে যায় পার্কটিতে। সেখানে সব রাইডে চড়ার পর সব বন্ধু মিলে সুইমিং পুলে গোসল করতে নামে। এক পর্যায়ে ডুব দিলে তাকে আর ভাসতে দেখা যায়নি। কিছুক্ষণ পর মরদেহ ভেসে উঠলে বন্ধু ও সুইমিং পুলের গোসলরত অন্যান্যরা মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পানি সব ঘোলা ছিল। আমরা লাফ দেওয়ার পর যখন পায়ে লাগছে, একটা ভাইকে বললাম দেখো এখানে কিছু আছে। ভাই যায় দেখতেছে বাচ্চাটা আছে, পরে উঠাইলো। আমরা একটা ডুব দিয়ে উঠাইছি, তখন থেকে নাই, তারপর ওকে মেডিকেল ধরে আসছি। আমরা আশঙ্কা করছি যে সে ডাইভ দেওয়ার সময় স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে তার মৃত্যু হতে পারে। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি। দলটির নেতাদের দাবি, বেশিরভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে একটি মহলের প্রভাবে এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার। এতে প্রভাবমুক্ত নির্বাচন নিয়ে সংশয় জানিয়ে তারা বলেন, নিরপেক্ষতা প্রমাণে সরকারের ডিসেম্বরেই ভোট করা উচিত। দ্রুত নির্বাচন না হলে চলমান সংকট আরও বাড়বে বলে শঙ্কা জানান নেতারা। আরও জানাচ্ছেন নাইম আফসান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঈদ উপলক্ষে খাদ্য বিতরণ করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল। এতে অংশ নেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, গরম আবহাওয়া ও গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষার কারণে এপ্রিলে নির্বাচন আয়োজনের উপযুক্ত সময় নয়। নিরপেক্ষতা প্রমাণে সরকারকে ডিসেম্বরে ভোট আয়োজনের আহ্বান জানান তিনি। এপ্রিল মাস প্রচন্ড খরতাপ, প্রচন্ড গরম থাকে। 1 2 নম্বর হচ্ছে এই সময়ের মধ্যে ম্যাট্রিক পরীক্ষার প্রস্তুতি, ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতি এবং সমমানের সমপর্যায়ের আরো দাখিল আপনার মাদ্রাসার বিভিন্ন পরীক্ষা এই সময় হয়। তাহলে এইটা আপনি বেছে নিলেন কি করে? এদিকে চট্টগ্রামের বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী জাতীয় নির্বাচন প্রভাবমুক্ত হওয়া সংশয় জানিয়ে তিনি বলেন, বেশিরভাগ দল ডিসেম্বরে নির্বাচন চাইলেও একটি মহলের প্রভাবে এপ্রিলে নেওয়া হয়েছে। কাদের জন্য এই সমস্ত নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে, কাদের জন্য এই সুবিধা সৃষ্টি করা হচ্ছে, এটার লাভবান কারা হচ্ছে? তাহলে কি আগামী নির্বাচনও কি এই যারা আছে তারা কি প্রভাবিত করে তাদের দিকে নিয়ে যাবে, তাদের মতো করে নির্বাচন করবে? ইতোমধ্যে সংস্কার প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে জানিয়ে আমির খসরু বলেন, দ্রুত ভোট না হলে দেশের সংকট আরও বাড়বে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। অন্য কোনো দেশ জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করুক, এটা কাম্য নয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জানান, সৎ নেতৃত্ব ক্ষমতায় এলে 5 বছরেই দেশ বদলে যাবে। রোববার দুপুরে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এ সময় 300 আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, বিদেশি হস্তক্ষেপ মুক্ত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে জামায়াত। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চান না বলেও জানান তিনি। আমি নির্বাচন করব সারা বাংলাদেশ ইনশাআল্লাহ 300 আসনে। আমরা আশা করব নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। অনুমতি চাইলেন লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাতের। রোববার এক প্রতিবেদনে এমনটাই জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। চিঠিতে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন টিউলিপ। এদিকে কোনো চিঠি না পাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নীরব দাসের রিপোর্ট। লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে মরিয়া টিউলিপ সিদ্দিক। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে আলোচনা করতে ডক্টর ইউনুসকে একটি চিঠি দিয়েছেন টিউলিপ। চিঠিতে টিউলিপ লেখেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে, যা নিয়ে ভুল বোঝাবুঝি দূর হওয়া প্রয়োজন। ছাত্র অভ্যুত্থানে উচ্ছেদিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে কোনো অবৈধ সুবিধা নেননি টিউলিপ।
তবুও পারিবারিক সম্পর্কের জেরে তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বানোয়াট অভিযোগ তুলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যা ব্রিটিশ ভূমির সংসদ হিসেবে তার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। চিঠিতে ঢাকায় থাকা ৭,২০০ বর্গফুটের আলিশান প্লট থাকার বিষয়টিও অস্বীকার করেন তিনি। এছাড়া চিঠিতে টিউলিপ লেখেন, আইনজীবীরাও দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো সাড়া মেলেনি। জানান, লন্ডনে জন্মগ্রহণ করে ১.৫ দশক ধরে হ্যামস্টেড ও হাইডগেট থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এমনকি দুদকের দায়ের করা সব অভিযোগ থেকে ব্রিটিশ উপদেষ্টা লরি ম্যাগনাস তাকে অব্যাহতি দিলেও নিজে থেকেই পদত্যাগ করেন বলে চিঠিতে লেখেন টিউলিপ। যদিও আগে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে নিয়ে নানা মন্তব্য করেন টিউলিপ, সমালোচনা করেন গ্রামীণ ব্যাংক নিয়েও। সে সবটাই ভুলে চিঠির মাধ্যমে উপদেষ্টা ডক্টর ইউনুসের দ্বারস্থ হলেন তিনি। ৯ জুন লন্ডন সফরে যাবেন প্রধান উপদেষ্টা, গ্রহণ করবেন রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫। এছাড়া থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে অংশগ্রহণ সহ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে তার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন ভ্যারিয়েন্ট কোভিড NB1.8.1 নামের ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবার দপ্তর। অনেক সহজ এবং দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার বিবর্তনীয় সক্ষমতা রয়েছে ভ্যারিয়েন্টটির, যার কারণে এটি সাধারণ করোনার থেকে কয়েক গুণ মারাত্মক। এদিকে মারাত্মক ফাঙ্গাল ভাইরাস যুক্তরাষ্ট্রে পাচারের জন্য বেইজিংকে দুষছে ওয়াশিংটন। আরবিদ আফসারের রিপোর্ট। করোনা ভাইরাস মহামারীতে কয়েক মাস ধরে বাসায় বন্দি থাকার দুঃসময়টি এখনো ভুলতে পারেনি বিশ্ব। প্রাণঘাতী ভাইরাসের কারণে ঘটেছে অসংখ্য প্রাণহানি। সে সময়ের পর আবার স্বাভাবিক জীবনে ফিরেছে বিশ্ববাসী। তবে এবার করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যে, যা আগের তুলনায় বেশ শক্তিশালী এবং দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম, যা রীতিমতোই দেশটির স্বাস্থ্য পরিষেবা সংস্থাগুলোর কপালে ফেলেছে দুশ্চিন্তার ছাপ। NB1.8.1 নামের ভ্যারিয়েন্টটি যুক্তরাজ্যে জানুয়ারি থেকে বর্তমানে ১৩ জনের মধ্যে শনাক্ত করা হয়েছে। ভ্যারিয়েন্টের প্রকোপ ক্রমাগত বৃদ্ধি পাওয়াতে পূর্ববর্তী মিউটেশনের তুলনায় এটির বিবর্তনীয় সুবিধা রয়েছে বলে জানান সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মাইকেল হেড। অন্যান্য করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, NB1.8.1 তার থেকে অনেক সহজ এবং দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে সক্ষম। এছাড়া করোনা টিকাতে দেহে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটিকে ব্যর্থ করে দেওয়ার মতো শক্তি এই ভাইরাসের রয়েছে। টানা দীর্ঘ কাশি, গলা ব্যথা ও মাথা ব্যথা, খাবারের রুচি নষ্ট হয়ে যাওয়া ছাড়াও আরও বেশ কিছু উপসর্গ আছে বলে জানান ডক্টর মাইকেল। উপসর্গগুলোর একটিও দীর্ঘদিন ধরে থাকলে সঙ্গে সঙ্গে করোনা টেস্টের পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও হংকং এবং চীনে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তাদের মধ্যে নতুন ভ্যারিয়েন্টটি ধরা পড়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মিশর, থাইল্যান্ড এবং মালদ্বীপেও এই ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। এদিকে কোভিডের থেকেও মারাত্মক ফাঙ্গাল ভাইরাস যুক্তরাষ্ট্রের পাচারের জন্য বেইজিংকে দুষছে ওয়াশিংটন। এক্ষেত্রে চীনের এক বিশেষজ্ঞ বলেছেন, কৃষি জমিতে কাজ করার জন্য ফুসারিয়াম গ্রামিনিয়ারাম সাধারণত ছড়িয়ে থাকে, যা যুক্তরাষ্ট্রে অনেক আগের থেকেই বিদ্যমান। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম এলাকায় সবাইকে মাস্ক পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সম্প্রতি কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এদিকে নমুনা পরীক্ষায় দেশে আরও ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।